16/9/2025 নাসির মঞ্জিলে যখন পা রাখল সবাই নাসির সাহেব ইরহামকে নিয়ে, তখন জানা গেল ওই বাড়ির সবাই পাড়ি জমিয়েছে নিজেদের ঠিকানায়। নাসির সাহেব তপ্তশ্বাস ফেললেন, ইসরাতের দিকে তাকালেন প্রশ্নাত্মক চোখে। তখন সে বলল, আমি জানতাম আজ যাবে ওরা। নাসির সাহেব জিজ্ঞেস করলেন, তোমাকে বলে গিয়েছে? ইসরাত চেপে গেল কথা, মাথা দুলিয়ে জানালো তাকে জাইন জানিয়ে গেছে আজ যাবে। এমন ভান করল যেন কিছুই হয়নি তাদের ভেতর। 7/10/2025 সবার দিনকাল চলছে আগের মতো, শুধু ইসরাতের জীবন আটকে আছে কোথাও একটা। প্রতিদিন সন্ধ্যাবেলা নিয়ম করে একবার মন ভার হয় তার। সেই মন ভার হওয়ার কারণ সে জানে, তবুও মানতে চায় না। সেদিন হসপিটাল থেকে ফিরে আসার পর থেকে নুসরাত আশ্চর্য রকম ঠান্ডা হয়ে গেছে। সে যেন আলাদা এক নুসরাত, যে হাসে কম, কথা বলে কম। কপালে 4-5টা গাঢ় দাগ থাকে সব সময়। নাসির সাহেবের অবর্তমানে নিজেই যোগ দিয়েছে শোরুমে অস্থায়ী সিও হিসেবে। ডিসেম্বরের 15 তারিখ অফিসিয়ালি তাকে বরণ করে নেওয়া হবে সিও হিসেবে। আজকাল অফিস যায় নিয়ম করে, খাবারের রুটিনও তার হয় নিয়ম করে। অফিসে যাওয়ার 2 দিনের ভেতর সৈয়দ চয়েসের শোরুম থেকে সব পুরুষ এমপ্লয়িকে সে অন্য জায়গায় ট্রান্সফার করেছে। এখন ম্যানেজার হিসেবে জয়েন দিয়েছে রুবা নামক একটা মেয়ে। নুসরাত মেয়েটার কথা ইচ্ছে হলে কখনো কখনো বলে, নিজে যে ধরনের ব্রেসলেট হাতে পরে সেরকম একটা ব্রেসলেট উপহারস্বরূপ রুবাকেও দিয়েছে, রুবার কাজে খুশি হয়ে। কারোর জীবনই আটকে নেই। ইরহাম সুরভি ভালো আছে। সুরভি এখন নিয়ম করে সাইকোলজিস্টের কাছে যায়। ইরহামের সাথে ঝগড়া হয় না তার। ইরহামের খেয়াল রাখে সে। নিয়ম করে ওষুধ খায় নিজে, ইরহামকেও খাওয়ায়। তারা এখনও নাসির মঞ্জিলেই আছে। ইরহাম নিজের বাড়িতে যায় না। ওই বাড়িতে যেতে তার ইচ্ছে হয় না। বৌমা ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সে যেতে চায়নি। পড়ে রয়েছে আগের মতোই এখানে। প্রতিদিনের দিনলিপি লিখে রাখে আজকাল ইসরাত। অবসর সময় কাটানোর পদ্ধতি এটা। অনেক পূর্ব থেকে লিখতে বসেছে এই দিনলিপি। কলম চালিয়ে আজকের তারিখ বসিয়ে দিল সে। অতঃপর লিখল 2/12/2025 বৃহস্পতিবার। আজ নুসরাতের ডিভোর্স পেপারে সিগনেচার করা 90 দিন। হয়তো ডিভোর্স হয়ে গেছে তাদের। এতক্ষণে পৌঁছে গিয়েছে ডিভোর্স পেপারটা কোর্টে। হয়তো কোর্ট থেকেও তাদের ডিভোর্স পাকাপাকি হয়ে গিয়েছে। আগামীকাল হয়তো নোটিশটা চলে আসবে। 3/12/2025 শুক্রবার। আজ সকালে সিলেট সিটি কর্পোরেশন থেকে একজন লোক এসেছিল। কেন এসেছিল তা জানি না। চাচ্চুর বন্ধু ভদ্রলোক। মেজো চাচ্চুর সাথে আন্তরিকতা ছিল না কথায়। তুই তোকারি করে দুজনেই কথা বলছিলেন। এর আগেও এই লোক এই বাড়িতে এসেছেন। ভদ্রলোক চাচ্চুর বন্ধু যে তা বৌমা একবার বলেছিলেন। আর তিনি সিটি কর্পোরেশনে কাজ করেন। তারা কিছু আলোচনা করছিল। আমাকে দেখেনি, আমি নিজেও দূরে থাকায় শুনিনি পুরো কথাটা। যখন এগিয়ে গেলাম ততক্ষণে কথা প্রায় শেষ। শুধু এইটুকু শুনেছি, ওরা যে পেপারে সিগনেচার করেছিল ওটা কিসের পেপার ছিল? চাচ্চু বললেন, উপরের টাইটেল ঠিক ছিল, কিন্তু ভেতরের টাইটেলে আমি লিখেছিলাম আমি এই মর্মে স্বাক্ষর করছি যে আগামী 5 বছরের পূর্বে তোমাকে আমি ছাড়ছি না। আমার সকল সম্পত্তি তোমার নামে আমি লিখে দিচ্ছি। এসব লিখে দিয়েছি। পেপারটা ওরা পড়েছিল? না, পড়েনি। রাগে ক্ষোভে অন্ধ হয়ে সাইন করেছে দুজন। তুই পেপারটা কোথা থেকে পেয়েছিস? কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করেছি। আমি তোকে বলেছিলাম পেপার একটা নিয়ে যা, পরে সিগনেচার করলে পেপার ফেলে দিস। তুই শুনলি না কেন আমার এই কথা?
আমি এই বিষয় নিয়ে গুগল করেছিলাম। বলেছে লিখিতভাবে স্বাক্ষর দিলেও ব্যাপারটা সম্ভব হয়। তাই আমি ওই রিস্ক নেইনি, নিজে নিজে বানিয়ে নিয়েছি। ব্যাপারটা সেনসিটিভ ছিল, হেলাফেলা করা যায় না। যেহেতু পেপার জমা দিসনি তুই, এমনকি কোনো কথাই ওই বিষয় নিয়ে উল্লেখ ছিল না, তাহলে ব্যাপারটা তো হলোই না, আর কখনো সম্ভবও হবে না। আচ্ছা, ওসব বাদ দে। সিগনেচারওয়ালা কাগজটা কোথায়? সিলেট সুরমা নদীতে ফেলে দিয়ে এসেছি। ইসরাত দিনলিপি লেখা শেষে মুখে হাত চাপল। অবাক বিস্ময়ে চোখের আকার প্রকট থেকে প্রকটতর হলো। উত্তেজনায় গলা দিয়ে বেরিয়ে গেল কিছু আওয়াজ। নিজের উত্তেজনা দমাতে ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। আশ্চর্য, তার শরীর কাঁপছে কেন? খুশিতে? হ্যাঁ, খুশিতে। ইসরাত চোখ বন্ধ করে নিল। গাল বেয়ে ঝরে গেল এক ফোঁটা অশ্রু। ফ্রান্স, প্যারিস, 7th অ্যারোডিসমেন্ট। তুষারপাত হচ্ছে বাহিরে। থাই গ্লাস লাগানো রুমটার জানালা দিয়ে দেখা যাচ্ছে তা। রুমের এক কোণায় চুপচাপ বসে আছে আরশ, নিষ্পলক তার দৃষ্টি। দরজা ভেতর থেকে আটকানো থাকায় এই মুহূর্তে তার রুমে কেউ নেই। হাতের মধ্যে থাকা ছবিটার দিকে তাকিয়ে আছে সে। হাত দিয়ে এমনভাবে ছুঁয়ে দিচ্ছে ছবিটা যেন ছবির মেয়েটা তার সামনে। হাতের পাসপোর্ট সাইজ ছবির দিকে তাকিয়ে থেকে থেকে নিজের মতো একটা দুনিয়া তৈরি করে নিল সে। সৈয়দ বাড়ির দোতলার যে রুমটায় থাকতো ওই রুমে সে বসে হ্যালুসিনেশন করল মাহাদি সোফার উপর বসা তার সামনে, মুখটা গম্ভীর। হাতে মোবাইল নিয়ে টাইপিং শুরু করছে সে। তার নিজের মতো জগৎ করতে শুরু করলো আস্তে ধীরে। সামনে দৃশ্যপট পাল্টে গেল। দৃশ্যপটে সে, নুসরাত আর মাহাদি আছে। আরশ ছোটোখাটো মেসেজ পাঠিয়েছে নুসরাতকে বহুক্ষণ পূর্বে। বার্তাটুকু এমন: তোকে চেপে ধরে ফ্রেঞ্চ কিস করলে কোনো সমস্যা হবে নুসরাত? মেসেজটা লেখা শেষে মোবাইলটা ফেলে রাখল হাত হতে অনেক দূরে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড কাটল। স্পর্শ করল মিনিটের কাঁটায়। তবুও মেসেজের রিপ্লাই আসলো না। আরশ অধৈর্য হয়ে হাতে আবার মোবাইল তুলে নিল। সরু নজরে দেখল অনেকক্ষণ যাবৎ দেখাচ্ছে মেসেজটা গিয়েছে, অনলাইনে আছে মেয়েটা। তারপরও তার মেসেজের রিপ্লাই কেন দিচ্ছে না? কপালে ভাঁজ পড়ল। তাকে কি ইগনোর করছে? আরশ হেলালকে ইগনোর করছে? কত বড় কলিজা ওই মেয়ের! মোবাইল চোখের সামনে তুলে তাকিয়ে রইল আরও 2 মিনিট। ধৈর্য আর কুলালো না। ঢিল মেরে মোবাইলটা ফেলে দেওয়ার জন্য শূন্যে তুলতেই মাহাদি পেছন থেকে ভাবাবেগ শূন্য কণ্ঠে বলে উঠল, গত 8 মাসে মোট 8টা মোবাইল ডিসমিস। এটা 9 নাম্বার। ভেবেচিন্তে কাজ করো আরশ ভাই। মাহাদির দুষ্টুমি মাখা হাসি দেখে মোবাইল আর নিচে ফেলা হলো না আরশের। অবহেলা নিয়ে ফেলে রাখল মোবাইলটা বিছানার উপর। মেসেজটা এমন ঝুলে রইল। চোখের পলকে 12 ঘন্টা পার হলো। আরশ রাগল ভীষণ ভীষণ মেসেজের রিপ্লাই না আসায়। 12 ঘন্টা পার হয়ে 13 ঘন্টায় সময়টা গড়াতেই মেসেজের রিপ্লাই আসলো, জি, কোনো সমস্যা নেই, আপনি কিস করতে পারেন, কিন্তু। আরশ একবার ভাবল সিন করবে না, কিন্তু জানার আগ্রহে ঝটপট জিজ্ঞেস করে বসল। কিছুক্ষণ পূর্বে রাগের প্রকোপে মনে মনে দীর্ঘ মনোভাব তৈরি করেছিল নুসরাত মেসেজ দিলে আগামী 24 ঘন্টার আগে দেখবে না, কিন্তু 1 সেকেন্ডের ভেতরই সিন করে বসল সে। উত্তরও লেখা হয়ে গেল এর মধ্যে। কিন্তু কি? আপনি কিভাবে জানলেন ফ্রেঞ্চ কিস কীভাবে করতে হয়? আগে থেকে অভিজ্ঞ নাকি এই ব্যাপারে? কাউকে করেছিলেন নাকি? আরশ উত্তর লিখল, করলেই বা কি? এবার বল, কিস করা যাবে? নুসরাত বাংলা শব্দে লিখল, আয় শালা, করেই দেখ না, ঠোঁট সেলাই করে দেব। আমাকে তো চিনিস না, আমি হলাম জল্লাদ মহিলা।
আরশ বুঝতেই পারল না, কিছুক্ষণ চেয়ে থেকে লিখল, কি লিখেছিস? বুঝিনি। লিখেছি 2 মিলিয়ন দিলে ফ্রেঞ্চ কিস করতে দিব, রাজি থাকলে এগ্রিমেন্টে আমরা যেতে পারি। তুই টাকার জন্য কিস করবি? নুসরাত অহংকার নিয়ে লিখেছে, আমি টাকার জন্য নিজের 14 গোষ্ঠীকে বিক্রি করে দিতে পারি। হে হে, আপনি আমারে চিনেন নাই আরশ ভাই। এই কথাটা তার পছন্দ হলো না, তাই গালে হাত ঠেকিয়ে চেঞ্জ করল। নিজে নিজে বসিয়ে দিল, জি আরশ ভাই, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার ইচ্ছে হলেই আমাকে কিস করতে পারবেন, টাকা দিতে হবে না। এরপর শ্বাস ফেলল সে। রং বেরঙের প্রজাপতি ওড়াউড়ি করল তার স্বপ্নের জগতে। পা ছড়িয়ে বসে থেকে হাসল পাগলের মতো। হাতের মুঠোয় তখনও নুসরাতের ছোটবেলার ছবিটা। চুলগুলো উঠছে উত্তাল হাওয়ায়। হাত দিয়ে সেগুলো মুখের উপর থেকে সরানোর চেষ্টা করল। সরে গেল চুলগুলো। আরশ তা দেখে হাসল। ছবির ভেতরের হাসি হাসি মুখটা দেখে নিজেও হাসল। ঘরবন্দি হয়ে বসে আছে আরশ। খাবার দাবার ঠিকমতো খায় না। কারণে অকারণে হাসে। লিপি বেগম এটা নিয়ে চিন্তিত ভীষণ। ছোট ছেলেরই অবস্থা মেনে নিতে পারছেন না কোনোভাবেই। জাইনের সাথে আলোচনায় বসলেন তাই এই বিষয় নিয়ে রাতের খাবারের সময়। বললেন, আরশের মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, রাগ বাড়ছে। কারণ লাগে না তার, এমনিই হাসে। আমার দিকে তাকিয়ে হাসে। তোর বাবাকে দেখলে রাগ করে। সেদিন রেগে গিয়ে তোর বাবাকে গ্লাস ছুঁড়ে মেরেছে। অতিরিক্ত কথা বলে। সোফায় বসে কথা বলে একা একা। আমি জিজ্ঞেস করলাম ওখানে কে? কি উত্তর দিল জানিস? জাইন গায়ের অ্যাপ্রন খুলে রাখতে রাখতে গম্ভীর মুখে শুধালো, কি? নুসরাত নাকি ওখানে বসে আছে। তুই তো বাসায় থাকিস না, না হলে দেখতি। সারাদিন মুখ দিয়ে নুসরাতের নাম। এমনভাবে জপে মনে হবে তসবি পড়ছে। ডানে গেলে নুসরাত, বামে গেলে নুসরাত, সোজা গেলে নুসরাত, উল্টো গেলেও নুসরাত। এমনকি ওয়াশরুমে গেলেও বলে, নুসরাত বাহিরে দাঁড়া, আমি আসছি, ভেতরে আসবি না। খাবার খেতে খেতে সাধবে, এই নে খাবার খা। এদিকে যাবি না, ওদিকে যাবি না, চুপচাপ বস, এসব। এরপর রাগ যদি দেখতিস, তোর বাবাকে দেখলে হঠাৎ রেগে যায়। জিনিসপত্র ছুঁড়ে মারে। ইচ্ছে মতো হ্যালুসিনেশন করতে না পারলে রুমের জিনিসপত্র ভাঙতে থাকে। কোনো দিন যদি সামনে নুসরাত আসতে দেরি হয় তাহলেও রাগ করে জিনিস ছোড়াছুড়ি করে। রাগ দিন দিন তরতর করে বৃদ্ধি পাচ্ছে। তোর বাবাকে দেখলে অনেক সময় বলে সব ওনার জন্য হয়েছে। উনি নাকি জোর করেছেন ওকে তালাক দেওয়ার জন্য। আমি বারবার না করেছি। ছোট মানুষদের ছেলে মানুষিতে সায় না দেওয়ার জন্য। সবাই দিল। এখন দেখলি কি হলো? এখন কি করব? জাইন বসে নিজের পায়ের জুতো খুলে রাখল র্যাকে। শ্বাস ফেলল ঠোঁট বাঁকিয়ে। বলল, আরশের মানসিক অবস্থা ভালো না যখন, তাহলে আমি বলবো ওকে অ্যাসাইলামে পাঠিয়ে দাও। ওখানে ট্রিটমেন্ট ভালো পেলে এমনি সুস্থ হয়ে যাবে। হ্যালুসিনেশন বা রাগ এসব করবে না। লিপি বেগম আঁতকে উঠলেন। তাই বলে পাগলা গারদে পাঠিয়ে দেব? পাগলা গারদে কোথায়? শুধু বলেছি অ্যাসাইলামে পাঠাতে। রাগ আর হ্যালুসিনেশন করা কমে গেলে নিয়ে আসবো আবার। লিপি বেগম প্রথমে না করলেও পরে মেনে নিলেন। পরের দিন সকালবেলা নাস্তা করার সময় যখন আরশ নামল তখন লিপি বেগম বোঝালেন কথাগুলো। বিনা বাক্যব্যয়ে মেনে গেল সে। বোঝাতে যতটুকু বেগ পোহাতে হবে ভেবেছিলেন তার এক অংশ ক্ষয় করতে হলো না। শুধু আরশ নির্লিপ্ত স্বরে জানতে চাইল, এখনই চলে যাব? হেলাল সাহেব গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, তোমাকে জাইন নিয়ে যাবে। আরশকে সকাল 11টার সময় বাসা থেকে নিয়ে বের হওয়ার কথা জাইনের।
সে যাওয়ার জন্য পরল ক্যালভিন ক্লাইনের সিকে লেখা ওভারসাইজড হুডি আর ডেনিম প্যান্ট। সুঠাম দেহের ভাঁজগুলো ঢেকে গেল হুডির নিচে। শীত বাহিরে বেশ পরায় স্নিকার্স পায়ে লাগিয়েছে। মাকে জড়িয়ে ধরে বিদায় নিল সে। অশ্রুসিক্ত চোখে আরশকে বিদায় জানালেন লিপি বেগম। কাঁদলেন ছেলের মুখের দিকে তাকিয়ে। দুই হাতের আজলায় ওভালাকৃতির মুখটা ভরে নিয়ে চুমু খেলেন। চেয়ে রইলেন অধিক সময় নিয়ে উজ্জ্বল শ্যামরঙের রাজপুত্রের ন্যায় চেহারার দিকে। মিষ্টি মুখটার দিকে তাকালে কেউই বলতে পারবে না অসুস্থ ছেলেটা কি ভদ্রসভ্য হয়ে চুল সেট করে যাচ্ছে। মোবাইল ওয়ালেট সব বাসায় রেখে যেতে হচ্ছে তাকে। ছেলের দিকে অপলক তাকিয়ে রইলেন। না চাইতেও বিদায় জানাতে হলো ছেলেকে লিপি বেগমের। স্বাভাবিক ভঙ্গিতে সফট ড্রিঙ্কস ফ্রিজ থেকে বের করে চুমুক বসালো আরশ। বাবার সাথে যেতে যেতে কোলাকুলি করল, যেন বেড়াতে যাচ্ছে সে। পেট ভরে খেয়ে দিয়ে আবারও মাকে বিদায় জানালো। তাড়াতাড়ি ফিরবো মাম্মা, আমাকে ছাড়া ভালো থেকো ততদিন, আসছি। ছেলের দিকে তাকিয়ে না চাইতেও কেঁদে ফেললেন ভদ্রমহিলা। হাত নাড়িয়ে বিদায় জানালেন। থাই গ্লাসের ওপার থেকে দুটো অশ্রুসিক্ত চোখ দিয়ে দেখলেন পার্ক করা গাড়ি বের করে নিচ্ছে জাইন। আরশ লাফিয়ে গাড়িতে চড়ে বসে জানালা দিয়ে মাথা বের করে আবার বিদায় জানালো হাত নাড়িয়ে মাকে। গাড়ি চলছে তার মতো। আরশ দীর্ঘ সময় চুপ ছিল। এবার ঘাড় ঘুরিয়ে তাকালো ভাইয়ের দিকে। হাসল দাঁত বের করে। বিপরীতে জাইনও হাসল। ইসরাতের সাথে ঝগড়া হয়েছে তোমার? না। উত্তর ভেসে এলো জাইনের কাছ থেকে। আরশ হেসে ফেলল ভাইয়ের কথায়। বলল, ভালো, ঝগড়া না হলেই ভালো। কিন্তু আমি শুনেছি তোমরা ঝগড়া করেছ। গলা নিচে নামালো জাইন। ভীষণ ভেতরের খবর বলছে যেন। আমার বড় ভাইয়ের স্ত্রী ইসরাত বলেছে তার স্বামীকে জুতাপিটা করবে, সেটা জানো তুমি? আরশের কথায় জাইন গম্ভীর কণ্ঠে বলল, খুব বেশি কথা বলছিস আজ তুই, চুপ করে বস। আরশ শুনল, চুপ করে বসে গেল ভাইয়ের কথায়। হঠাৎ নুসরাতের মুখটা চোখের সামনে ভেসে উঠল। দাঁত কেলিয়ে ডাকত আরশ ভাই বলে। তখনকার একটা কথা মনে হতেই হেসে ফেলল। জাইন তাকালো তার দিকে, জিজ্ঞেস করল, হাসছিস কেন? প্রশ্নের উত্তর দেওয়ার তাড়া দেখা গেল না তার ভেতর। দুই হাত মাথার নিচে দিয়ে রাখল। ঘুমহীন রাত কাটানোতে রক্তিম হয়ে আছে দুটো চোখ। এলোমেলো হওয়া চুলে হাত বুলিয়ে গুনগুনিয়ে গেয়ে উঠল, আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কী যে নেশা। সেই স্মৃতিটাই আজও হাতটাই হারিয়ে ফেলা ভালোবাসা। জাইন তাকালো আরশের দিকে হুইলে হাত রেখে। প্রশ্ন আবারও করল, তখন হাসছিলি কেন, বললি না যে? আরশ গুনগুন করছে তখনও। গলার আওয়াজের সাথে তাল মিলিয়ে পা দিয়ে গাড়ির ম্যাটে পরপর কয়েকবার আঘাত করল। মৃদুস্বরে বলল, আমাদের তালাক হয়নি। জাইন আরশের দিকে ঘাড় বাঁকিয়ে মুখটা গাম্ভীর্যে মুড়িয়ে বলল, হয়েছে। না, হয়নি। আরশের জেদি স্বর। জাইন বলল, কিভাবে হলো না? তুই সাইন করেছিস ডিভোর্স পেপারে। করিনি, ওইটা জোর জবরদস্তি করে করা হয়েছিল। আর আমি তো নুসরাতকে বলিনি আমি তোকে তালাক দিচ্ছি। তাহলে তালাকও হলো না। জাইন গেল না আরশের সাথে তর্কে। কথা কর্ণপাত না করেই বসে রইল নিশ্চুপ। শুধু বলল, কথা কম বলো, এখন স্টপ যাও আরশ। আরশ যেন শুনল কথাটা। চুপ হয়ে গেল সেকেন্ডের ভেতর। বসে রইল গায়ে লিয়ে গাড়িতে। চোখ দুটো বন্ধ করে রইল খিচে। গাড়ি যখন অ্যাসাইলামের ভেতর প্রবেশ করল তখন আরশ চোখ খুলে তাকালো। বিল্ডিংয়ের গেটের সামনে সাদা কালো অক্ষরের মিশেলে বড় বড় করে লেখা, ইমার্জেন্সি।
গাড়ি থামলো ইমার্জেন্সির ভেতরে পার্কিং এরিয়ায়। গাড়ি পুরোপুরি থামার আগেই আরশের ভেতরে হুড়োহুড়ি বেঁধে গেল। লাফিয়ে নেমে গেল সামনের লনে। জাইন গাড়ি পার করে আসতেই আরশ জিজ্ঞেস করল, আমার মানিব্যাগ আনতে দাওনি কেন? জাইন কথার উত্তর না দিয়ে হেঁটে গেল সামনে। ইমার্জেন্সির ব্যবস্থাপক রবার্ট হেনরি এসে ওয়েলকাম জানালেন জাইন আর আরশকে। বিশাল জায়গা জুড়ে অ্যাসাইলামটা হওয়ায় অনেকটা পথ অতিক্রম করে রেজিস্টার রুমে যেতে হলো জাইনকে। ইমার্জেন্সি অ্যাসাইলামের চারদিকে বড় বড় গাছপালা, যেগুলো দেখতে দানব আকৃতির। গেটের সামনে বিল্ডিংয়ের আশপাশে জোর কড়া নিরাপত্তা ও পাহারার ব্যবস্থা রয়েছে, যাতে কোনো রোগী পালিয়ে না যেতে পারে। বিভিন্ন দেশের অভিজ্ঞ ডাক্তাররা ইমার্জেন্সিতে কাজ করছেন বর্তমানে। বাচ্চারা যেমন নতুন জায়গায় গেলে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখে, তেমন করেই আরও সেসব দেখল। অতপর জাইনের পিছু পিছু বাচ্চাদের মতো হেলে দুলে হেঁটে গেল। তার অবস্থা দেখে মনে হলো না সে এখানে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে এসেছে, মনে হলো কোনো পিকনিকে এসেছে। রাস্তায় যার সাথে দেখা হলো হাত নাড়িয়ে হাই হ্যালো করল। জাইন ভর্তির ফর্মালিটিস পূরণ করল। রেজিস্টারে আরশের নাম তুলে দিয়ে ঘণ্টাখানিক পর ব্যবস্থাপকের রুম থেকে বের হলো। অ্যাসাইলামের ব্যবস্থাপক রবার্ট হেনরি জানালেন, আরশের রুম দ্বিতীয় তলায়। আজ থেকে আগামী 6 মাস এখানেই সে থাকবে। রুমটা মাঝারি আকৃতির। ক্ষণে ক্ষণে বাতাস বইছে, এসে ছুঁয়ে দিচ্ছে আসবাবপত্রকে। একটা থাই গ্লাস আছে মাঝারি আকৃতির, একটা বেড, একটা কফি মেকার, একটা ওয়াশরুম, একটা টেবিল চেয়ার আর বই পড়ার সেলফ, যেখানে ম্যাগাজিন, কমিক বুক, পড়ার বইসহ নানা ধরনের বই রাখা। রুমের সাথে লম্বা একটা বেলকনি আছে, সেখানে কয়েকটা প্ল্যান্ট রাখা। ঘরের রং থেকে শুরু করে আসবাবপত্র সব সাদা। অ্যাসাইলামে আরও ব্যবস্থা আছে, যেমন খাবার রুম প্রতিটা তলায় একটা করে। সব কাপড় একই ধরনের। কড়া কিছু নির্দেশাবলী আছে, যেমন খাবার সময়ে খাবার খেতে হবে। অ্যাসাইলামের নির্দিষ্ট কাপড় ছাড়া সবাই আর কোনো কাপড় পরতে পারবে না। নিজের কাছে কোনো ল্যাপটপ, মোবাইল, এয়ারপড, কম্পিউটার, গেমিং ডিভাইস, এমনকি কোনো ধরনের কলিং ডিভাইসও রাখা যাবে না। জাইন আরশকে সব বুঝিয়ে দিয়ে যেতে যেতে জানালো সে সামনের সপ্তাহে আসবে এখানে ভিজিটে। 6 মাস তাকে এখানে রেখে ট্রেনিং দেওয়া হবে, কিভাবে রাগ কমানো যায়। জাইন বলল, আমি সামনের সপ্তাহে আসব। আরশের উত্তর তখন এমন ছিল, আসার প্রয়োজন নেই, আমি তবুও আসব। আসলে আমি তোমার সাথে দেখা করব না। দেখা না করলে না করবি, তবুও আমি আসব। জাইন দরজার দিকে অগ্রসর হলো। হঠাৎ কি মনে হতেই তার পা থেমে গেল। সপ্তাহে পারলে একবার করে আম্মুকে কল করে নিস, তোকে নিয়ে অনেক চিন্তিত থাকবে সে। কথা শেষ করে জাইন ভাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। যাওয়ার আগে ভাইয়ের উপর থেকে নিচ পর্যন্ত একবার ভালোভাবে পরখ করে নিল। আরশও তখন তাকালো তার দিকে। অতপর দুজনে দুই দিকে হাত মেলে এসে জড়িয়ে ধরল দুজনকে। একই সাথে বলে উঠল, আই উইল মিস ইউ। আজ স্বাভাবিকভাবে দিন কেটেছে আরশের। এখনও পর্যন্ত চেঁচায়নি সে, এমনকি হ্যালুসিনেশন করেনি। নুসরাত আজ আসেনি তার সামনে এখনও পর্যন্ত। বেইমানি করেছে মেয়েটা। প্রতিদিন আসবে বলেছিল, কিন্তু আজ কেন আসলো না? সব সময় মেয়েটা বেইমানি করে তার সাথে, তাই নুসরাতের অপেক্ষা না করেই ঘুম দিল সে। আজ পরিচয় ক্লাস থাকলেও সে ক্লাস করতে গেল না। আগামীকাল যাবে বলে ভিজিটরকে পাঠিয়ে দিল। কেউই টেনে হিঁচড়ে এসে নিতে পারল না, সিঙ্গেল বেডটা আঁকড়ে ধরে পড়ে রইল ওভাবেই। দ্বিতীয় দিন সকাল ভালোই ভালোই কাটল। সন্ধ্যার পর সময় কাটানোর জন্য দ্বিতীয় তলার বড় খাবার রুমটা ঘুরে ঘুরে দেখল সে।
এরপর ক্যাফেটেরিয়ায় গিয়ে অনেকক্ষণ হাঁটাচলা করলো। তারপর জিম রুম দেখলো। একটু জিমের জিনিসগুলো নেড়েচেড়ে দেখলো হাতে নিয়ে। তারপর অডিটোরিয়ামের দিকে গেল। সেখানে বসে একটা মুভি দেখলো। মুভি দেখে ভীষণ মেজাজ খারাপ হলো তার। ওখানে বসে বসেই রেগেমেগে চোখ বন্ধ করলো। নিজে নিজের জগৎ তৈরি করতে চাইলো। ঠোঁট কামড়ে অনেকক্ষণ বসে থেকে ভালো কিছু চাইলো তৈরি করতে নিজের সামনে। কিন্তু আজ তার হয়ে উঠল না। মাথা ঝাড়া দিল সে। সম্ভব হবে না হ্যালুসিনেশন করা। তাই নিজ রুমেই ফিরে আসলো। রুমে ফিরে আরশের মেজাজ আরও খারাপ হলো। পাগল ছাগলের রুম একটা, যেখানে সাদা ছাড়া কিছুই নেই। রুমটার দিকে তাকিয়ে তার মাথা ভীষণ খারাপ হলো। ভীষণ। এই রুমটা ইন্টেরিয়র করেছে যে তাকে মাথায় তুলে আছাড় দিতে মন চাইল তার। মেজাজ হারিয়ে সেলফের সকল বই ফেলে দিল। অস্থির হয়ে এলোমেলো চোখ ফেলল চারিদিকে। বুকটা ফাঁকা লাগছে আবারও। বুকে হাত বুলিয়ে নিল কয়েকবার। মেজাজটা চাড়া দিয়ে উঠল। এই মুহূর্তে কাউকে ধরে উদম কেলানি দিতে পারলে যেন তার ভালো লাগতো। বারান্দায় বের হয়ে হাঁটল। পায়চারি করল, মাথার চুল ধরে টানল। অত্যাধিক ক্ষোভে কিছু হাতের কাছে না পেয়ে প্ল্যানগুলো তুলে ফেলে দিতে চাইল বারান্দা দিয়ে। তখনই তার সাথে লাগোয়া বারান্দা থেকে মধ্যবয়সী এক লোকের গলা ভেসে এলো। কবে এসেছো এখানে? স্পষ্ট ফরাসি উচ্চারণ কানে ভেসে আসতেই ঘাড় ঘুরিয়ে তাকালো আরশ। হাতের প্ল্যানটা তখনও ফেলে দেওয়ার ধান্দায় সে। কপালে দুটো ভাঁজ ফেলে তিরিক্ষি মেজাজে জানতে চাইল, না জানলে হয় না? যে লোকটা প্রশ্ন করেছে সে এখানকার একজন ডাক্তার। রোগীদের কাপড় পরে ঘুরছেন ভদ্রলোক। নাম চার্লি। চার্লির সহযোগী ডাক্তার অ্যাটম জিজ্ঞেস করলেন, না বলো শুনি, কেন এলে? আরশ প্যান্টটা পরে ফেলে দিবে ভেবে এগিয়ে গেল বারান্দার শেষ মাথায়। জিভ দিয়ে গাল ঠেলে বলল, ঘরের মানুষের আমি কেন হ্যালুসিনেশন করছি তা নিয়ে সমস্যা। আমি হাসছি কেন বেশি তা নিয়ে সমস্যা। তাই পাগল বলে এখানে এনে ভরে রেখে গিয়েছে। চার্লি জিজ্ঞেস করলেন, কে ভরে রেখে গিয়েছে? আমার বউয়ের ভাসুর। আরশের কথা শুনে সবাই মজা পেল যেন। বয়স্ক লোক একজন। ইমার্জেন্সির রোগী হয়েছেন 2 মাস পূর্বে। প্রশ্ন করলেন, বিয়ে করে ফেলেছ এই বয়সে? বয়স কত তোমার? আরশ নিজের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করল, আমার? সবাই মাথা দোলাতেই বলল, 26 হয়েছে 3 মাস আগে। চার্লি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, বিয়ে কবে করেছ তুমি? 13 বছর আগে। পরপর প্রশ্ন ছুড়ে দিল, কে বিয়ে দিয়েছে তোমার? আজমল আলী বিয়ে দিয়েছে। আজমল আলীকে? আমার দাদা। তোমার বউ তোমার পূর্ব পরিচিত ছিল? আমার কাজিন। সবাই মাথা দোলালো বুঝেছে এমনভাবে। একে একে সবাই দলবদ্ধ হয়ে চেয়ার টেনে বসলেন আরশের মুখোমুখি। সবাই একই সাথে ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করলেন, আছে নাকি গেছে? মাঝখানে। মানে? তালাক দিয়ে দিয়েছি সিগনেচার করে। মন থেকে দেইনি। মুখ দিয়ে না দিলে তালাক আবার কিসের তালাক? তালাক হয়নি এখনো। মাঝখানে আটকে। আরশের কথায় হাসল সবাই। অ্যাটম বলল, বিস্তারিত কাহিনী বলো তো। আরশ হেয়ালি করল, বিস্তারিত জানতেই হবে, না জানলে হয় না। সবাই চাপ দিল বলার জন্য। আরশ রুম থেকে চেয়ার টেনে এনে বসল বারান্দায়। বলল, বুড়ো আজমল আমার বউয়ের সাথে আমার বিয়ে দিয়েছে। আমরা রাজি ছিলাম না কেউই, তারপরও বিয়ে দিয়েছিল। লাইক ফোর্স ম্যারেজ। এরপর ফ্রান্স চলে আসলাম আমরা। আসার পর আর বউকে আমি দেখিনি। 13 বছর পর বুড়ো আজমলের বউ অসুস্থ, লাস্ট মিনিটে শ্বাস নিচ্ছেন। ওই সময় মাম্মার জন্য দেশে গেলাম।
যাওয়ার পর বউয়ের সাথে প্রথম দিন দেখা হলো আমার। বলল বিবাহিত আমাকে। তো শেষ। এরপর থেকে আমাদের নিয়ম করে দেখা হলো। আমার বউ যে, সে ছোটবেলায় খুব বেশি কথা বলতো না। এখন এত কথা বলে, শুনলে আপনার মাথা ঘুরে যাবে। জোর করে আমাদের বিয়ে দিল বুড়োটা। আবার দেশে নিয়ে গিয়ে জোর করে ডিভোর্স করিয়ে দিল আজমলের ছেলে। 2বার দেশে গিয়েছি, 2বারই আমার সাথে এক একটা নাটক হয়েছে। বয়স্ক লোকটার প্রশ্নাতীত আওয়াজ ভেসে এলো আরুষের কানে। তোমার বউ দেখতে কেমন? অনেক সুন্দরী কি সে? আরুষ প্রশ্নের উত্তর দিতে গিয়ে থেমে গেল। নিশ্চুপ বসে রইল রেলিং ধরে। এক পলক তাকালো সম্মুখে। সবাই তার কথা শোনার অপেক্ষায় বসে আছে। নুসরাতের কথা বলতে গিয়ে চোখ মুখে অন্য ধরনের দ্যুতি খেলে গেল। আনমনেই বলে উঠল, সুন্দরের সংজ্ঞা দিতে গেলে সৌন্দর্য ফিকে পড়ে যাবে তার কাছে। শুধু বলবো, আমি আমার এক জীবনে তার মতো সুন্দরী নারী দুটো দেখিনি। অনেক বেশি ফর্সা কি সে? প্রশ্ন করে বয়স্ক লোকটা চেয়ে রইল উত্তর পাওয়ার আশায়। আরও সহজ কণ্ঠে উত্তর দিল, ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না। ঢিলে ঢালা ড্রপ শোল্ডার গায়ে থাকায় বাতাসের জন্য উঠছে, সাথে ট্রাউজার। নুসরাতের কথা গল্প করতে করতে কখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে বুঝতে পারল না সে। ভিজিটর প্রতিটা রুম ভিজিট করে 1 ঘন্টা পর পর। যখন আরুষের রুমে প্রবেশ করল লোকটা, তখন তার শুভ্রবর্ণের চেহারাটা অবাকতার ছায়ায় খেলে গেল। 8 থেকে 10 জন মানুষ তার গল্প শুনছে হাঁ করে। আর সে একটা মেয়ের কথা বলতে বলতে হাসছে। একের পর এক গল্প করছে। মেয়েটা হাসে কিভাবে, কথা বলে কিভাবে, মুখের আকার, ধরন, কাঠামো, কয়টা তিল মুখে আছে, চোখের পাতা ফেলে কিভাবে, A to Z মুখস্থ গড়গড়িয়ে বলছে ছেলেটা। অত্যাধিক রাগের জন্য যে ছেলেকে ভর্তি করা হয়েছে ইমার্জেন্সিতে, সেই ছেলেকে ভিজিটরের নিকট মনে হলো শুধু অতিরিক্ত রাগ নয়, এই ছেলে আস্ত পাগল হয়ে গেছে। মস্তিষ্কে কিছু একটা ফাঁপা পড়েছে। মাথাটা সম্পূর্ণ গেছে মেয়েটাকে ছেড়ে আসার দুঃখে। হ্যালুসিনেশন করছে সময়ে অসময়ে বসে বসে। গল্প করতে করতে 2 থেকে 3 বার পাশে তাকিয়ে কথা বলে ফেলেছে।